আমরা আগের লেকচারটিতে এই ছবিটি নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা একটি সিস্টেমকে একটি আদি অবস্থা থেকে একটি চূড়ান্ত অবস্থা নিয়ে গিয়েছিলাম এবং আমরা ধরে নিয়েছি যে আদি অবস্থার বিন্দুটিকে আমরা আই দিয়ে সূচিত করতে পারি এবং চূড়ান্ত অবস্থার বিন্দুটিকে আমরা এফ দিয়ে সূচিত করতে পারি। এবং সিস্টেমকে যেহেতু এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাচ্ছি, তাই এর অবস্থার প্যারামিটার বা স্টেট প্যারামিটার যেগুলো আছে সেগুলো তার আদি অবস্থা থেকে পরিবর্তিত হয়ে চূড়ান্ত অবস্থায় পৌঁছাবে। যেমন আদি অবস্থার যে তার স্টেট প্যারামিটারগুলো আছে সেগুলো হচ্ছে তাপমাত্রা টিআই ধরতে পারি আমি এটিকে, চাপ পিআই এবং আয়তন ভিআই। এখান থেকে আমি সিস্টেমকে কোন একটি পথের মাধ্যমে কোন একটা কিছু করে, যেমন আমি একে তাপ দিয়ে বা কাজ করার মাধ্যমে কোন একটি পথে আমি একে চূড়ান্ত একটি অবস্থায় নিয়ে গেলাম, যেখানে তার তাপমাত্রা, চাপ, আয়তন এগুলো পরিবর্তিত হয়ে যাবে এবং পরিবর্তিত হয়ে আমি ধরে নিলাম টিএফ, পিএফ, বিএফ ইত্যাদি হবে। এখন আমি যখন একটি সিস্টেমকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটি পথের মাধ্যমে পরিবর্তন করে অপর একটি নির্দিষ্ট বিন্দুতে নিয়ে যাচ্ছি, তখন তার এই প্যারামিটারগুলো পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমি কোন পথে নিয়ে যাব তার উপর এই প্যারামিটারগুলো নির্ভর করবে না। অর্থাৎ আমি সিস্টেমকে যেই পথে নিয়ে যাই না কেন, তার এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুতে নেই, তাহলে যেই পথেই নেই না কেন সর্বদাই তার এই প্রাথমিক প্যারামিটার টিআই, পিআই, ভিআই থেকে সর্বদাই আমি চূড়ান্ত প্যারামিটার টিএফ, পিএফ, ভিএফই পাবো এবং এগুলোর মান নির্দিষ্ট থাকবে। আমি যে পথেই নেই তাতে এই মানগুলোর পরিবর্তিত হবে না। কিন্তু আমি যদি এখানে খেয়াল করি, আমি এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে, আমি এই সিস্টেমটিকে কোনো একটি পথে যখন নিয়ে যাই তখন আমি সিস্টেমকে তাপ দেই বা সিস্টেম থেকে তাপ বের করে আনি, কিংবা আমি সিস্টেমের উপরে কাজ প্রয়োগ করি বা সিস্টেম বাইরের উপরে কাজ প্রয়োগ করে। এভাবে কাজ এবং তাপের পরিবর্তনের মাধ্যমে আমি এই সিস্টেমটিকে একটি স্টেট থেকে অন্য একটি স্টেটে নিয়ে যাই। এবং এই সিস্টেমের প্যারামিটারগুলো যদিও পথের উপর নির্ভর করছে না, কিন্তু এই পথের উপরে নির্ভর করছে আমি একে কি পরিমাণ তাপ দিচ্ছি বা কি পরিমাণ কাজের উপরে হচ্ছে। অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা এই জিনিসগুলো যদি অপরিবর্তিত থাকেও, তাহলে তারপরেও তাপ এবং ডাব্লিউ বা কাজ, এই বিষয়গুলো পথের উপর নির্ভর করে। অর্থাৎ পথের ভিন্নতার উপরে একটি সিস্টেমের উপর প্রযুক্ত তাপ বা একটি সিস্টেমের উপর প্রযুক্ত কাজ, কিংবা সিস্টেম থেকে প্রযুক্ত তাপ বা সিস্টেম থেকে প্রযুক্ত কাজ, এগুলো পথের উপরে নির্ভর করে কম বেশি হতে পারবে। এবং আমরা এখান থেকে সেটা বুঝতে পারি, আমরা যখন এটি নিয়ে আলোচনা করেছি। যেমন এখানে কাজের পরিমাণ দেখানো হচ্ছে, কোথাও কাজ 0 হচ্ছে বড়, কোথাও কাজ 0 হচ্ছে কম, কোথাও হয়তো কাজ হবে না, বা কোথাও হয়তো তাপের পরিবর্তন বা তাপের আদান প্রদান হবে না, কোথাও কিউ সমান 0 থাকবে, কোথাও কিউ লেস দেন 0 থাকবে, পথের উপর নির্ভর করে। কিন্তু তার প্রাথমিক বিন্দু এবং চূড়ান্ত বিন্দুতে টি, পি, ভি এগুলো সর্বদা নির্দিষ্ট থাকবে। এখন আমরা এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি পেতে পারি। আমরা যদিও বিভিন্ন পথের জন্য কিউ এবং ডাব্লিউ এগুলো বিভিন্ন পাচ্ছি, কিন্তু আমরা একটা জিনিস, এই কিউ এবং ডাব্লিউর সাথে সম্পর্কিত একটা রাশি আমরা সর্বদাই আমাদের এখানে সুনির্দিষ্ট থাকবে, অর্থাৎ পথের উপর নির্ভর করবে না, এবং সেটি হচ্ছে কিউ মাইনাস ডাব্লিউ। অর্থাৎ আমি যখন কিউ পরিমাপ করছি এবং যখন ডাব্লিউ পরিমাপ করছি আলাদাভাবে, তখন সেই কিউ এবং ডাব্লিউর মান পথ অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমি যখন কিউ মাইনাস ডাব্লিউ হিসাব করব, তখন সেটি পথের উপরে নির্ভর করবে না, এবং আমি প্রাইমারি স্টেট থেকে চূড়ান্ত স্টেটে যখন আমি নিয়ে যাব, সর্বদাই কিউ এবং ডাব্লিউর মান সুনির্দিষ্ট থাকবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। যদি এখান থেকে বিস্তারিত বোঝা যাচ্ছে না, আমরা বিস্তারিত সামনে আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি, কিন্তু এটাই তাপগতিবিদ্যার মূল কথা। অর্থাৎ আমি যখন একটি সিস্টেমকে এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যাই, তখন তার টি, পি, ভি এই জিনিসগুলো সুনির্দিষ্ট থাকে। সিস্টেম প্যারামিটার যেগুলো আছে পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে তাপ এবং কাজ। কিন্তু তাপ এবং কাজের সাথে সম্পর্কিত একটি রাশি আছে যেটিও পথের উপর নির্ভর করবে না, সেটি হচ্ছে কিউ মাইনাস ডাব্লিউ। অর্থাৎ একটি সিস্টেমকে আমি যখন এক অবস্থা থেকে আরেক অবস্থা নিয়ে যাব, তখন কিউ মাইনাস ডাব্লিউ সর্বদা সুনির্দিষ্ট থাকবে। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে আর একটু বিস্তারিত আলোচনা করব, যাতে জিনিসটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। বরাবরের মতোই আমরা একটি সিস্টেম হিসেবে একটি পিস্টনযুক্ত সিলিন্ডার ধরে নিলাম এবং
আমরা মনে করি যে এই সিস্টেম একটি নির্দিষ্ট স্টেটের মধ্যে আছে, যেখানে সিস্টেমের চাপ পিআই, তাপমাত্রা টিআই এবং আয়তন ভিআই, এবং আমি এই সিস্টেমটিকে কোনো একটি পাথের মধ্য দিয়ে বা কোনো একটি পথের মধ্য দিয়ে এই ভ্যারিয়েবলগুলোকে পরিবর্তন করে চূড়ান্ত একটি অবস্থায় নিয়ে যাব, যেখানে এই সিস্টেমের প্যারামিটারগুলো হবে পিএফ, টিএফ, ভিএফ ইত্যাদি। এবং এই কাজ করার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে আমাকে শক্তির রূপান্তর করতে হবে বা শক্তির আদান প্রদান করতে হবে। এখানে যেমন আমি যদি এখানে তাপ প্রয়োগ করি সিস্টেমের মধ্যে, তাহলে তার প্যারামিটারগুলো পরিবর্তিত হয়ে যাবে, এবং যখন তাপ প্রয়োগ করব তখন সিস্টেম কিছুটা তাপ পুনরায় কাজে পরিণত করে সে পরিবেশের উপর কাজ করতে পারে। এবং যখন আমি তাপ প্রয়োগ করছি, তাপের একটি অংশ হয়তো এর তাপমাত্রা বৃদ্ধি করছে বা এই সিস্টেমের ভিতরে পৌঁছাচ্ছে, এবং বাকি অংশটুকু হয়তো কাজে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে আমি এই সিস্টেমের মধ্যে যে তাপটুকু রয়ে যাচ্ছে বা যে শক্তিটুকু রয়ে যাচ্ছে সেটিকে আমি বলতে পারি কিউ মাইনাস ডাব্লিউ। অর্থাৎ আমি যদি সিস্টেমটিকে কিউ পরিমাণ তাপ দেই এবং সেখান থেকে যদি ডাব্লিউ পরিমাণ কাজ পাই, তাহলে আমি এই সিস্টেমের শক্তির পার্থক্য পাবো। অর্থাৎ সিস্টেমে যে শক্তিটুকু রয়ে যাবে সেটি যদি ডেল্টা ই হয়, তাহলে আমি ডেল্টা ই সমান বলতে পারি কিউ মাইনাস ডাব্লিউ। এবং এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এবং এটিকে আমরা এই সূত্র অনুযায়ী বা এই সমীকরণ অনুযায়ী আমরা প্রকাশ করতে পারি। এবং আমরা তাপগতিবিদ্যার সূত্রটিকে এভাবে বলতে পারি: যদি কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয়, তাহলে তার কিছু অংশ কাজে পরিণত হয় এবং কিছু অংশ তার অন্তস্থ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এবং এখান থেকে আমরা শক্তির নিত্যতা সূত্রের একটু আভাস পাচ্ছি। সেটি হচ্ছে, আমরা যখন কোনো একটি সিস্টেমকে তাপ দেব, তখন সেখানে শক্তির কোনো রকমের সৃষ্টি বা ধ্বংস হবে না, বরং শক্তির একটি অংশ কাজে পরিণত হওয়ার মাধ্যমে সিস্টেম থেকে নির্গত হবে এবং বাকি অংশটুকু সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে। এখানে আমরা যে ডেল্টা ই পাচ্ছি সেটি হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, অন্তস্থ শক্তির পরিবর্তন। এবং এই মান সুনির্দিষ্ট থাকবে। যদি আমি স্টেটের প্রাথমিক দশা এবং চূড়ান্ত দশা সুনির্দিষ্ট রাখি, তাহলে কোন পথে আমি সিস্টেমটিকে নিচ্ছি সেটি বিবেচ্য হবে না। সর্বদাই আমি কিউ মাইনাস ডাব্লিউ সুনির্দিষ্ট পাবো, এটি আমি বলেই নিয়েছি। এই লেকচারের শুরুর দিকে আমরা দেখলাম যে কিউ মাইনাস ডাব্লিউ সমান সর্বদাই ফিক্সড একটি নির্দিষ্ট অবস্থার পরিবর্তনের জন্য, এবং তার মানে হচ্ছে তার অন্তস্থ শক্তির পরিবর্তনও ফিক্সড থাকবে। ডেল্টা ই বা শক্তির যে পরিবর্তন সেটিও সুনির্দিষ্ট থাকবে। এখন যেহেতু অন্তস্থ শক্তির পার্থক্য সিস্টেমের পথের উপর নির্ভর করছে না, তাই আমি এটিকে একটি স্টেট ফাংশন হিসেবে ধরতে পারি। আমরা এর আগে স্টেট ফাংশন নিয়ে আলোচনা করেছি, কেউ আগ্রহী হলে সেটি আরেকবার দেখে নিতে পারে। এবং আমরা জানি যে পিআই, টিআই, ভিআই বা পি, টি, ভি এগুলো হচ্ছে স্টেট ফাংশন, কারণ এগুলো এক দশা থেকে আরেক দশায় যখন নেওয়া হয় তখন কোন পথে নেওয়া হচ্ছে তার উপরে তার পরিবর্তন নির্ভর করবে না। সেরকম ডেল্টা ই পরিমাণও পথের উপর নির্ভর করবে না। এবং এটিকে আমি যখন অন্তস্থ শক্তি হিসেবে লিখব, তখন আমি EIN দিয়ে প্রকাশ করতে পারি, বা ইন্টারনাল এনার্জি, এটিকে আমি ইন্টারনাল এনার্জি বলতে পারি। এবং ইন্টারনাল এনার্জি সম্বন্ধে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন, কারণ এটি বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। একটি সিস্টেমের যে উপাদান তাতে বিভিন্ন রকমের শক্তি থাকতে পারে। যেমন এইটি যদি একটি সিস্টেম হয়, সিস্টেমের একটি উপাদান থাকবে, এক বা একাধিক অনেক রকমের উপাদান থাকতে পারে, এবং এই উপাদানের যে অনুপরমাণু আছে সেগুলোর মধ্যে অনেক রকমের শক্তি থাকতে পারে। যেমন বিভব শক্তি থাকতে পারে বা গতিশক্তি থাকতে পারে। তারপরে যে এখানে যে অণুগুলো আছে সেগুলোর বিভিন্ন পরমাণুর মধ্যে ভাইব্রেশনাল এনার্জি, ট্রানজিশনাল এনার্জি, এসব অনেক রকমের শক্তি থাকতে পারে। বা পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন প্রোটনের মধ্যে যেই স্থির বৈদ্যুতিক আকর্ষণ আছে সেই শক্তি থাকতে পারে, বা এই নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন কণিকার মধ্যে অনেক রকম শক্তি থাকতে পারে। কাজে একটি সিস্টেমের মধ্যে
অনেক ধরনের শক্তি অনেকভাবে থাকতে পারে। তো একটি সিস্টেমের যত রকমের শক্তি থাকা সম্ভাব্য সব রকমের সবটুকু শক্তিকে আমরা একত্রে বলবো অন্তস্থ শক্তি বা অন্তর্নিহিত শক্তি, এবং ইংলিশে আমরা এটিকে বলি ইন্টারনাল এনার্জি, এবং এটিকে আমরা EIN দ্বারা সূচিত করতে পারি, অন্তস্থ শক্তি। তাহলে যেহেতু একটি সিস্টেমে অনেক রকমের শক্তি অনেকভাবে থাকতে পারবে, আমরা একটি সিস্টেমের মোট ইন্টারনাল এনার্জি কি পরিমাণ আছে সেটি আমরা জানি না, বা আমাদের সেটি তাপগতিবিদ্যায় জানার প্রয়োজনও নেই। আমরা তাপগতিবিদ্যায় সেটা মেজারও করি না বা পরিমাপ করি না। আমরা যেটা পরিমাপ করি সেটি হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। আমি যখন একটি সিস্টেমকে এক স্টেট থেকে আরেক স্টেটে নেই, আমি জানি যে প্রাথমিক স্টেটে সিস্টেমের ভ্যারিয়েবলগুলোর একটা নির্দিষ্ট মান থাকবে, এবং পরবর্তী স্টেটে আমি যদি I স্টেট থেকে সিস্টেমটিকে F স্টেটে নিয়ে যাই, তাহলে প্রাথমিক স্টেটে স্টেট ফাংশনগুলোর এক একটি মান থাকবে, এবং চূড়ান্ত অবস্থায় স্টেট ফাংশনগুলোর আরও একটি সুনির্দিষ্ট মান থাকবে, এবং সিস্টেমটিকে আমি বিভিন্ন পথে তার এই স্টেট এক অবস্থা থেকে আরেকটি নির্দিষ্ট অবস্থায় নিয়ে যেতে পারি, এবং এই সময় তাপ, কাজ এগুলো আমি বিভিন্ন রকমের পরিবর্তনের মাধ্যমে আমি বিভিন্ন পথ তৈরি করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমি যাই করি না কেন, আরেকটি জিনিস সুনির্দিষ্ট থাকবে, সেটি হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, অর্থাৎ ডেল্টা E দিয়ে আমি এটিকে প্রকাশ করতে পারি, বা ডেল্টা IN লিখতে পারি। অর্থাৎ একটি সিস্টেমকে যদি আমি একটি প্রাথমিক অবস্থা আইতে রাখি, বা প্রাথমিক দশা বা স্টেট যেটা ইংলিশে আমরা বলি প্রাথমিক স্টেট বা প্রাইমারি স্টেটে রাখি, সেই প্রাইমারি স্টেটে যদি সিস্টেমের শক্তি থাকে EI, কত পরিমাণ শক্তি আছে আমরা জানি না, আমরা ধরে নিলাম যে EI পরিমাণ শক্তি আছে, এবং এই সিস্টেমটিকে তার অবস্থা কোন একটি পথের মাধ্যমে পরিবর্তন করে আমি পরিবর্তিত স্টেটে রাখলাম F, এবং এই পরিবর্তিত স্টেটে যদি সিস্টেমের ইন্টারনাল এনার্জি হয় EF, এবং আমি এখানেও জানি না পরিবর্তিত হওয়ার পরে সিস্টেমের মোট এনার্জি কত হলো তা জানি না, আমি ধরে নিলাম যে তার EF। কিন্তু আমি যেটা জানি তা হলো এই দুই অবস্থায় বা এই দুই দশার তার যে অন্তস্থ শক্তির পরিবর্তন সেটি হচ্ছে ডেল্টা E, যেটি আমি পাবো তার চূড়ান্ত অবস্থার শক্তি এবং প্রাথমিক অবস্থার শক্তির পার্থক্য থেকে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি তার EI শক্তি থাকে, সেখান থেকে যদি সে EF শক্তিতে পৌঁছায়, তাহলে তাদের প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থার শক্তির পার্থক্য থেকে আমি শক্তির পার্থক্যটুকু হিসাব করতে পারবো, শক্তির পরিবর্তনটুকু হিসাব করতে পারবো, এবং এটি আমি পাই Q মাইনাস W থেকে। অর্থাৎ আমি যখন এই সিস্টেমটিকে পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলাম, আমি তাকে সুনির্দিষ্ট তাপ দিয়েছিলাম, কিংবা আমি সুনির্দিষ্ট কাজ করেছি তার উপর, বা সিস্টেম আমার উপর কাজ করেছে, বা সিস্টেম থেকে হয়তো তাপ বের হয়েছে, যাই হোক না কেন আমি জানি যে কি পরিমাণ তাপ আদান প্রদান হয়েছে এবং কি পরিমাণ কাজের আদান প্রদান হয়েছে, এবং এদের পার্থক্য থেকে আমি এই সিস্টেমের ইন্টারনাল এনার্জির পার্থক্যটুকু বের করতে পারবো। এবং এটি যেহেতু সিস্টেমের পথের উপর নির্ভর করে না, সিস্টেমের এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার উপরে নির্ভর করে, এবং এটিকে তাই আমি একটি স্টেট ফাংশন বলতে পারি। আমরা স্টেট ফাংশন কি জানি, তাপ, মাত্রা, চাপ, আয়তন, এগুলো স্টেট ফাংশন। কেন এগুলো স্টেট ফাংশন আমরা এর আগে একটি লেকচারে আলোচনা করেছি, কেউ চাইলে সেই লেকচারটি দেখে নিতে পারে। একইভাবে আমরা ডেল্টা E কেও পেলাম, বা ডেল্টা E যেহেতু তার মোট শক্তি থেকে আসে, তাহলে আমি এই ইন্টারনাল এনার্জিকে আমি স্টেটের একটি ফাংশন হিসেবে এখানে পেলাম, এবং এই ফাংশন যেহেতু এই প্যারামিটার বা এই প্রপার্টি যেহেতু স্টেটের ভরের উপর নির্ভর করবে, অর্থাৎ আমি কম পরিমাণ নিচ্ছি না বেশি পরিমাণ নিচ্ছি, তার উপরে শক্তির কম বেশি হবে, সেই কারণে আমি এটিকে সিস্টেমের এক্সটেন্সিভ প্রপার্টি বলতে পারি। সিস্টেমের দুই ধরনের প্রপার্টি আছে, ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ। সেগুলো নিয়ে আমরা এর আগে কোনো একটি লেকচার আলোচনা করেছিলাম, আগ্রহীরা চাইলে সেখান থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারে। তাহলে মোটের উপরে এই হচ্ছে অন্তস্থ শক্তি, এবং অন্তস্থ শক্তি আমরা বা অন্তস্থ শক্তির পরিবর্তন থেকে আমরা পাই, বা অন্তস্থ শক্তির পরিবর্তন আমরা পরিমাপ করতে পারি তাপ এবং কাজের পার্থক্য থেকে। এবং এখান থেকে আমি তাপগতিবিদ্যার আরেকটি
ব্যাখ্যা দিতে পারি, বা আরেকটি বিবৃতি বা অন্যভাবে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি এখান থেকে বিবৃত করতে পারি। আমি যদি এটিকে একটু পক্ষান্তর করে লিখি, কিউ সমান ডেল্টা ই প্লাস ডাব্লিউ, তাহলে আমি এখান থেকে পাচ্ছি যখন কোনো একটি সিস্টেমকে তাপ দেওয়া হয় তখন তার কিছু অংশ তার ইন্টারনাল শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয় এবং বাকি অংশ কাজে পরিণত হয়। অর্থাৎ আমি যখন এই সিস্টেমটিকে তাপ দেব তখন সিস্টেম কিছুটা কাজ করবে, কিন্তু যতটুকু তাপ দিচ্ছি তার পুরাটা সে কাজে পরিণত করবে না, বরং কিছু অংশ তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, বাকি অংশ কাজে পরিণত হবে। এবং এভাবে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে বিবৃত করতে পারি। এবং এইখান থেকে আমি শক্তির নিত্যতা সূত্রে একটি আভাস পাচ্ছি। অর্থাৎ আমি যখন একটি সিস্টেমকে তাপ দেব তখন সিস্টেমের তাপের একটি অংশ তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে এবং বাকি অংশ কাজে পরিণত হবে। তার মানে এখানে কোথাও তাপের সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, বা শক্তির সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে। কাজেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে অনেক সময় শক্তির নিত্যতা সূত্রের একটি রূপ হিসেবে চিন্তা করা হয় এবং এটিকেই শক্তির নিত্যতা সূত্রের একটি ব্যাখ্যাও বলা যেতে পারে।